নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন নিয়ে। বুধ তো তুলা রাশির ক্ষেত্রে কারো গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম দ্বাদশ ঘরটা হচ্ছে বুধের একদম নিজের মূল ত্রিকোণ রাশি। আর ভাগ্যের ঘর যেটা মিথুন রাশি, সাধারণ রাশি। তো বুধের রাশি পরিবর্তন হচ্ছে, বুধ এবার পঞ্চম ঘর থেকে বেরিয়ে চলে আসবে, একদম ষষ্ঠ ঘরে অবস্থান করবে বুধ। আর বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, ষষ্ঠ ঘরেই কিন্তু অবস্থান করছে শনি, তারপরে সূর্য, তারপরে মঙ্গল, এই তিনটি গ্রহ রয়েছে। তারপরে এবার বুধের পরিবর্তন, এবং বুধ রাশি পরিবর্তন করা মানে নিচ অবস্থায় আসা। তো তুলা রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব পড়বে? সত্যি কি তুলা রাশির ক্ষেত্রে নিচ ভঙ্গ হচ্ছে, না নিচ অবস্থায় থাকছে? তো কোন দিক থেকে তুলা রাশি লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, আজকের ভিডিওতে এই সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে তুলা রাশি সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ বুধ। তো বুধ যখন বুধের নিচ অবস্থা হয়ে যাওয়া মানে কি? বুধ হচ্ছে কি চতুরতার কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। নিজের চতুরতা, বাণীর দক্ষতার দ্বারা সমাজে মান সম্মান, পদোন্নতি হয়, সমাজে পরিচিতি বাড়ে, ভালো জায়গায়, প্রতিষ্ঠিত জায়গায় উঠে, স্মরণশক্তি থাকে, কথা বলার মধ্যে একটা ব্যবসায়িক টেকনিক থাকবে, হওয়া কাজকে না হওয়া কাজকে হয়েই ছাড়বে, এরকম অবস্থা করে বুধ। বুধের অবস্থান ভালো, যারা কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই দিকটা, পরিবেশের দিকটা খুব ভালো ওঠে। পরিবেশ এবার নিচ অবস্থা হয়ে যাওয়া মানে কি? পরিবেশের উপর বিশেষভাবে ইফেক্টেড হওয়া, গাছপালা, পরিবেশ এগুলার অবস্থা খারাপ হয়ে যাওয়া। কৃষিকাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা কৃষিজাত কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকটা বিশেষভাবে ইফেক্টেড হওয়া। স্মরণশক্তি কমে যাওয়া, বাচাল হয়ে যাওয়া, অত্যধিক কথা বলা, মিথ্যাকেও সত্য বলে চালিয়ে দেবে, দাঁতের সমস্যা হয়ে যাওয়া, নার্ভজনিত সমস্যায় ভোগা, এগুলো জিনিসকে বোঝায়। এখন সবার প্রথমে দেখতে হবে যে বুধের নিজভঙ্গটা হচ্ছে কিনা। তো জ্যোতিষশাস্ত্র যে সূত্র, তাতে বলে 3, 6, 8, 12 ঘরে নিচ অবস্থায় গ্রহ থাকলে নিজভঙ্গ এমনিতেই হয়। কিন্তু এই যে অবস্থান হচ্ছে, এই অবস্থানের মাঝখানে আরও একটা সব থেকে জবরদস্ত রাজ্য তৈরি হচ্ছে। অনেকগুলো রাজ্যকেই তৈরি হচ্ছে, বিপরীত রাজ্য আসছে। তারপর আবার দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে মিথুন রাশিতেই অবস্থান করছে। তো গুরুর সাথে স্থান পরিবর্তন যোগ, আর তৈরি হয়ে গেছে জবরদস্ত একটা নিজভঙ্গ রাজ্য। কারণ দেবগুরু বৃহস্পতি সেই মিথুন রাশিতে, এই তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে, এবং তার পঞ্চম দৃষ্টি যেই পড়ছে রাশির উপরে। কত সুন্দর নিজভঙ্গ রাজ্য! সত্যি কথা বলতে গেলে তুলা রাশি বললে সোনায় সোহাগা। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে। তো তাদেরকে তো বলেছি যে কী কী উপাচার করতে হবে। যেমন তুলা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি হচ্ছে সূর্য, কেতু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, পঞ্চম ঘরে। এদিকে চলে এসেছে যে রাহু থাকছে। তো রাহুর অবস্থান তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, 7, 6, 5, পঞ্চম ঘরে রাহুর অবস্থান। তো এই জায়গাগুলোতে কি হবে? রাহু পঞ্চম ঘরে অবস্থান করা মানে উচ্চ শিক্ষার জন্য ভালো, কিন্তু তো শৈশব শিক্ষার জন্য ভালো না, প্রেম ভালোবাসার জায়গা ভালো না, সন্তানের জায়গাটা ভালো না, একটুতে মন মেজাজ ঝুঁকুড়ো করাবে এই কুম্ভ রাশির রাহু। তো যার জন্য কিন্তু আমি তুলা রাশির বছরের শুরুতেই বলেছি যে সূর্য যন্ত্র স্থাপন করতে হবে, তার সাথে সরস্বতী যন্ত্র স্থাপন করতে হবে। মা সরস্বতীর কাছে রাহু একদম মাথা নত করে, আর এটা শিক্ষার জায়গা পড়ছে। অতএব বাড়িতে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বিধিসম্মত মেনে, এটা কবজের উপর কবজ, এক কথায় বলতে গেলে এটা যত করা যাবে এর উপাচার তত জীবনে ভালো। কারণ কলিযুগ, রাহুর প্রভাব রয়েছে। তো এখন এই যে বুধের যে অবস্থান, এই বুধের অবস্থানে সবার প্রথমেই কিন্তু নিজভঙ্গ হয়ে যাচ্ছে, এবং 3, 6, 8, 12 প্রভাব, একটা বিপরীত রাজযোগের প্রভাব, একটা স্থান পরিবর্তনের প্রভাব গুরুর সাথে, এবং গুরুর দৃষ্টি রাশির উপর, তার সাথে দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘর, সামাজিক পরিচিতির ঘর, এই ঘর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং তার সাথে রাহুর উপর শিক্ষা জায়গাটাকেও দেখছে। আর বুধের এদিকে এই অবস্থান। তো ষষ্ঠ ঘরে এতগুলো গ্রহের অবস্থান, সূর্যের অবস্থান, সূর্যেরও রাশি পরিবর্তন রয়েছে। মাসের মধ্যভাগে সূর্য পরিবর্তন করবে, তখন কিন্তু সেই পরিবর্তনটা অন্যরকম পরিবর্তন হবে, অন্যরকমভাবে আলোচনা হবে। সেই সময় দাম্পত্য জীবনটা অতটা ভালো থাকবে না এই তুলা রাশির, সেটা অ্যাডভান্স জানিয়ে দিলাম। সে সময় বিশেষ আলোচনা করব। এবং শুক্রও 18 তারিখে আবার রাশি পরিবর্তন করে চলে আসবে, অষ্টম ঘরে শুক্রের অবস্থান হবে নিজের রাশিতে। অনেকগুলো পরিবর্তন রয়েছে, এবং বুধের এই যে পরিবর্তন, এটা 11 তারিখ থেকে একদম 29 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করছে এই ষষ্ঠ ঘরে।
এবং 3টি নক্ষত্র উত্তরা পূর্বা ভাদ্রপদে থাকছে 11-12 তারিখ, তারপরে একদম 22 তারিখ পর্যন্ত উত্তরা ভাদ্রপদ শনিদেবের নক্ষত্র, তারপরে রেবতী নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে। তো নিজের নক্ষত্র থেকে একদম 29 তারিখ পর্যন্ত, তারপর তো রাশি পরিবর্তন। নিজের নক্ষত্রে থাকবে বুধ, বুধ নিজের নক্ষত্রে নিজ ভঙ্গ রাজ্য তৈরি হবে। তো ষষ্ঠ ঘরে বুধের এই অবস্থান, এই অবস্থানে বহু দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে, বিভিন্ন দিক থেকে। ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর, কর্ম জিনিসটাকে বিচার করা হয়, অর্থাৎ কর্মক্ষেত্রে বিশেষভাবে এই সময়কালে উন্নতির যোগ থাকছে এই তুলা রাশির। বিশেষভাবে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষ একটা ভালো অবস্থান। এবং এই ষষ্ঠ ঘরে যে আগে মঙ্গল আর শনির যে অবস্থান, তাতে যে কর্মক্ষেত্রে যে একটা ভেজাল, কর্মক্ষেত্রে যে একটা গরমাগর্মি, সেই জিনিসটা কিন্তু একটা ন্যাচারাল জায়গায়, একটা নর্মাল জায়গায় নিয়ে আসবে বুধের ম্যানেজমেন্ট। কারণ শনি আর মঙ্গলের জুতি যখনই তৈরি হয়, তখন কি হয় যে শনির কিন্তু খাটে না, মঙ্গলের ঊর্জা কেটে যায়, তার সাথে সূর্য চলে এসছে। হ্যাঁ, এখানে তো প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে, এটাও ঠিক। কিন্তু এই ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান আর শনি মঙ্গলের দৃষ্টি যে পড়ছে সেই দ্বাদশ ঘরে, এবং সূর্য রয়েছে, সূর্য তো এই যে ঘরে অবস্থান করছে মীন রাশিতে, জলতত্ত্ব অগ্নিতত্ত্বের অবস্থান। তো এইখানটাতে সূর্য যখন চলে আসবে একদম উচ্চ অবস্থায়, সপ্তম ঘরে চলে আসবে, এবং তারপরে মঙ্গল আর শনি থাকছে, তারপরে বুধও সরে যাবে 29 তারিখের পর। তো এইখানটাতে কিন্তু এই তুলা রাশিকে ঋণগ্রস্ত করিয়ে দিবে, ইএমআই চালু করিয়ে দিবে নিজের ভুলভাল ডিসিশনের জন্য। এটাও কিন্তু বুঝতে হবে তুলা রাশিকে। একটা সব থেকে বড় জিনিস আমি কিন্তু বলে যাচ্ছি তুলা রাশির ক্ষেত্রে, যদি হিসাব করে না চলে, যদি ক্যালকুলেট করে না চলে, তাহলে কিন্তু ইএমআই চালু করিয়ে দিবে। ইএমআই চালু, ঋণ ভরো। ষষ্ঠ ঘরে এই মঙ্গলের আর শনির অবস্থান, ভুলভাল ডিসিশন, কাউকে ধার দেনা দিবে, টাকা পয়সা দিলে সেই টাকা ফেরত পাবে না, এবং তার সাথে ইএমআই, সেই টাকা শোধ করার জন্য আবার অন্যের কাছ থেকে ঋণ নাও, সেই ঋণ পরিশোধ করার জন্য ইএমআই দিতে থাকো, এগুলো কিন্তু করিয়ে দেয়। তো বুধের এই অবস্থান হয়ে যাওয়া মানে এই সময়কালে বয়োজ্যেষ্ঠ লোক, কোনো গুরুজন ব্যক্তির জীবনে সাহায্য পেয়ে যাওয়া, বা কোনো গুরুজন ব্যক্তির কাছ থেকে, মানে সেটা অন্যরকম হতে পারে, উচ্চশিক্ষিত, যে আমি এই বিষয়ে আমার নলেজ নাই, সেই বিষয়ে নলেজ নিলাম কারোর কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে, যে সেইখানটাতে আমি নলেজ পেয়ে আমার সামনের যে এগিয়ে যাব সেই রাস্তাটা প্রশস্ত হওয়া বা পরিষ্কার হওয়া, এগিয়ে চলার রাস্তা, এগিয়ে চলার দিশা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। নবম ঘরে এই যে দেবগুরু বৃহস্পতির অবস্থান তুলা রাশির ক্ষেত্রে, দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে তো কারক না, কিন্তু শুভগ্রহ, তার দৃষ্টি থাকছে। তো এই যে নবম ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতি, এটা তো কালপুরুষ চক্রে ধনুরাশি পড়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি যত শুভ গ্রহ নবম ঘর স্থান হবে, তত এখান থেকে বোঝা যায় যে কর্মক্ষেত্রের যে স্ট্রেংথ, সেই জিনিসটাকে বোঝা যায় যে আমার কর্ম টিকসই হবে কি হবে না, কর্মক্ষেত্রে যে অশান্তি ভেজাল, সেই অশান্তি থেকে আমি রেহাই পাবো কি পাবো না, সেই স্থায়িত্ব বোধটাকে বোঝায় নবম ঘরে যখন শুভ গ্রহের অবস্থান হয়। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আর বুধের এই যে একটা নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে, তো নিজের কর্মক্ষেত্রে সেই জিনিসটা বোঝাচ্ছে এই সময়কালে, যে বিগত দিনের যে সংঘর্ষ, বিগত দিনের যে মানে একটা ঝামেলা, অশান্তি, গন্ডগোল পোয়াচ্ছিল এই তুলা রাশি, সেই জায়গাটাতে একটা সফলতা, বা সেই জায়গাটাতে একটা সফলতা বলতে কি টিকসই স্থায়ী, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তুলা রাশি, তাদের জন্য যথেষ্ট ভালো। যে কোনো কম্পিটিশন, কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, প্রতিনিয়ত কম্পিটিশন থাকে, এর ওর হাত ধরে টানে, তো ওর পা ধরে টানে, কত রকম জিনিস করে একে অপরকে, মানে পিছনে ফেলে নিজেকে এগিয়ে নিয়ে যার যে মনোভাব, সেই জায়গাটা তো বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। এবং যাদের সাথে অ্যাকচুয়ালি ভাগ্যের পরিহাস হয়েছে, তারাও এই সময়কালে একটা নতুন দিশা পেয়ে যাবে, যে সব দরজা বন্ধ থাকলেও ঈশ্বরের দরজা খোলা, সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। আকস্মিকভাবে রাস্তা পেয়ে যাবে, যে এই রাস্তায় গেলে বিশেষ উন্নতি। ভালো অবস্থান বুধের অবস্থান চারিদিক থেকে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, আইন সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা বিদেশে কোনো কর্মক্ষেত্রে সমস্যায় পড়েছেন, সেগুলো সমস্যা দূর হবে এই সময়কালে এই এই বুধের এই অবস্থান। তো ব্যবসায় বিশেষ লাভ, এবং শনি মঙ্গল বুধ একসাথে অবস্থান করা মানে একটা কঠিন পরিশ্রমের মধ্যে নিজেকে দাঁড় করিয়ে ফেলা, সফলতা জিনিসটা নিজের চলে আসা। খুবই ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে, মানে গঙ্গা জল পেয়ে যাওয়া। আর এই বুধ যদি নিচ হতো, তাহলে ভেজাল লেগে যেত। ভেজাল কার সাথে হতো? ব্যবসায়িক মাইন্ডেড, কথাবার্তা ঠিক হতো না, গন্ডগোল অশান্তি এগুলো হয়ে যেত। তো কর্মতের ক্ষেত্রে কী হবে? নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করতে পারবে। সরকারি বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন, তাদের পাওনা গন্ডার হিসাবপত্র হবে, ভালো
বেতন বৃদ্ধি বা সরকারের দিক থেকে কিছু যদি পাওনা থাকে সেগুলো প্রাপ্তি ঘটে যাওয়া, এগুলো হবে। পদোন্নতি হবে, কর্মক্ষেত্রে নিজের দায়িত্বকে পালন করতে পারবে ভালো রকম। অর্থাৎ যে পরিশ্রম করবে, পরাক্রম করবে, সেই পরিশ্রম পরাক্রমে মানে সফলতা এনে দিবে এই তুলা রাশিকে এই সময়কালে। তবে তুলা রাশি, ভিডিওটি শেষ করার আগে একটি বিশেষ কথা বলবো, যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে কারোর দায়িত্ব কিন্তু ভুল করেও নিতে যেও না। যে কেউ কিছু করলো তার দায়িত্ব নিলাম, সে কোথাও টাকা পয়সা মেরে রেখেছে, সেই জায়গাটার আমি তার ভর্তুকি দিয়ে দিলাম, তাহলে সেটা কিন্তু ডুবে গেল, সেটা রিটার্ন পাওয়া সম্ভব থাকবে না। ঋণ নিয়ে কাজ করো, পরিকল্পনা মাফিক কাজ করো, সে ঠিক রয়েছে, কিন্তু নিজের কাজের জন্য। এখানে কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছে, ঋণ প্রাপ্তির যোগ, ইএমআই চালু, এটাও কিন্তু দেখাচ্ছে, কিন্তু সেটা করতে হবে কি নিজের পরিকল্পনা অনুযায়ী। কারণ যে নক্ষত্রগুলো, যে পূর্বা ভাদ্রপদ তপস্যার নক্ষত্র, তো তপস্যা কে করাবে? গুরুর আদেশ, গুরুর নির্দেশেই তো তপস্যাটা হবে। তাহলে ভালো গুরুর সন্ধান করতে হবে। আমি কোনো কিছু জানলাম না, আমি সই সাবুত করে দিলাম, পয়সা তুলে নিলাম, আনন্দ ফুর্তি করলাম, তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে। উত্তরা ভাদ্রপদ, এটাও ক্যালকুলেট, ম্যাথামেটিক্স, হিসাব। এখানে তো একাগ্রতা, এখানে তো ধৈর্য, এখানেও শালীনতা, এখানেও ভদ্রতা, এগুলো কিন্তু উঠে আসছে এই সমস্ত নক্ষত্রে। বুধ নিজের নক্ষত্রে চলে আসবে, এখানে তো একটা ব্যবসায়িক মনোভাব যথেষ্ট কিন্তু কাজ করবে। অনেক দিক থেকে উন্নতি থাকছে বুধের এই নিজের নক্ষত্রে যখন আসবে রেবতীতে। যারা গান বাজনার ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোর বিশেষ উন্নতি। সাজগোজের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, রেডিমেড কাপড় চুপড়, এগুলোর দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে এই সময়কালে। শুক্রেরও রাশি পরিবর্তন হয়ে যাবে, অষ্টম ঘরে চলে আসবে, আকস্মিক অর্থ লাভ করাবে। শুক্রের পরিবর্তন যখন আসবে তখন বিশেষভাবে আলোচনা করব। তবে দাম্পত্য জীবনটা কিছুটা হলেও কিন্তু ডিস্টার্ব থাকবে এই তুলা রাশির, এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই সময়কালে আপনারা অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, এগুলো করবেন শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে। এবং আমি ভিডিওর শুরুতেই বললাম যে সূর্য যন্ত্র আর সরস্বতী যন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন, এগুলোর প্রয়োজন রয়েছে। এগুলোতে মানে ভালো একটা কবজের মতন কাজ করে। সূর্যই কিন্তু লাভ দিবে, তো লাভের জায়গাটা, আর সূর্যই কিন্তু এই তুলা রাশিতে নিচ হয়ে যায়, যার জন্য উপাচারের প্রয়োজন রয়েছে। যাই হোক, আপনারা ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।